রাক্ষস। বিরোধী পক্ষের বক্তব্য যে সরজুর ক্ষেতে রাক্ষস নামে কোনো প্রেত ঘুরে বেড়াচ্ছে। দেখো রাক্ষস আমার কি হাল করেছে। এই বালা তো সরজুর হাতে ছিল। এই কাস্তেটাও তো সরজুরি। না না জমিদার বাবু, আমি কাউকে মারিনি। এবার কি করবে পাঠক বাবু? এসেছিলে সরজুর জমির মোকদ্দমা লড়তে, তাই না? এবার তো সরজুর জমি বাঁচানোর বদলে ওর জীবনটা বাঁচাতে হবে। আমি আমার বাচ্চাদের দিব্যি খেয়ে বলছি, আমি কাউকে মারিনি স্যার, আমি কাউকে মারিনি। কিন্তু সরজু, ওর মৃতদেহ তোমার ক্ষেত থেকে পাওয়া গিয়েছে, আর সঙ্গে তোমার কড়ার হাসুয়াটাকেও। স্যার, খেতে কাজ করতে করতে কতবার আমার বালা ওখানে রয়ে গেছে, আর আর ওই হেঁসোটা তো তাড়াহুড়োতে ওখানে পড়ে যায়। ওগো, তাড়াতাড়ি চলো, ঠাকুমার অবস্থা খুব খারাপ। কি? চলো চলো, শিগগির চলো। আমি দিব্যি খেয়ে বলছি স্যার, তারপরে আমি আমার খেতে আর কখনো যাইনি। এর মধ্যে এসব কি করে হলো, কে পল্টুকে মারলো, আমি এসবের কিছুই জানি না স্যার। আমার তো মনে হয় স্যার, এটা ওই রাক্ষসেরই কাজ। ওই এই পল্টুকে মেরেছে। স্যার, পোড়াতে দিন আমার ক্ষেত, ওই রাক্ষসকে মারতে দিন, কিন্তু আপনি আমার প্রাণ বাঁচান স্যার। স্যার, আমি কাউকে মারিনি স্যার। যদি এরকমটা হয়তো চিন্তা করুন, একদম তোমার কিচ্ছু হবে না, তোমার ক্ষেতেরও। ইন্সপেক্টর, এই পল্টনের পোস্টমর্টেম রিপোর্টটা কবে পাওয়া যাবে? আরে কিসের পোস্টমর্টেম রিপোর্ট পাঠক বাবু? পল্টুর তো শেষকৃত্যও হয়ে গেছে, আর ভাইদা ওর চিতায় মুখাগ্নিও করে দিয়েছেন। কারণ কি, ও ভাইদার খুব কাছের লেঠেল ছিল তো। আজব জঙ্গলের রাজত্ব চলছে এখানে। পোস্টমর্টেম রিপোর্ট আসেনি, আপনি ওর দেহটাকে জ্বালাতে দিলেন কিভাবে? তাছাড়া আমি আপনাকে এগুলো কেন বলছি, আদালতে বলবো। ইয়নার পল্টন সিং এর হত্যা এই কেসটাতে একটা অন্য মোড় দিয়ে দিয়েছে। আর যেভাবে ওর মৃতদেহটাকে সৎকার করা হয়েছে পুলিশের কোনো রকম অনুমতি না নিয়েই, এটা খুবই চিন্তার বিষয় ইয়নার। এতে হয়রান হওয়ার মতো কোনো কথাই নেই পাঠক বাবু। যখন খুনিকে সেটাই জানা হয়ে গেছে। আপনার মক্কেল সরজু সাহানি পল্টুকে হত্যা করেছে। অবজেকশন ইয়নার, আমার মক্কেলের ওপর এরকম কোনো অভিযোগ এখনো পর্যন্ত প্রমাণ হয়নি। সাস্টেন মিশ্র বাবু। কিন্তু এটা কি ধরনের ওকালতি করছেন পাঠক বাবু? সরজুর ক্ষেত থেকে পল্টুর লাশ পাওয়া গেছে, লাশের কাছ থেকেই হেঁসো আর বালা পাওয়া গেছে, তাও আবার আপনার নিজের হাতেই পাঠক বাবু। আর তারপরেও আপনি বলছেন যে দোষ প্রমাণ হয়নি। না, শুধু তাই নয় জজ সাহেব, সরজু আর পল্টুর শত্রুতা সারা গ্রামের লোক জানে। কি সরজু, গত বছর দশমীর দিন পল্টু যখন লুকিয়ে লুকিয়ে দেবী মায়ের মন্দিরে তোমার ছাগলের বলি দিয়ে দেয়, তখন তুমি ওকে কি ধমকি দিয়েছিলে? আরে পল্টু, তুই চুরি করে আমার ছাগলকে বলি দিয়ে দিলি। মনে রাখিস, একদিন আমি তোকে বলি দিয়ে দেবো, আর সেটা কেউ জানতেও পারবে না। ছাড় ছাড় সরজু, ছাড়। কি রে ভাই? সরজু সেটাই করেছে যেটা ও বলেছিল, ও পল্টুর বলি দিয়ে দিয়েছে। স্যার, আমি রাগের মাথায় এরকম বলে দিয়েছিলাম স্যার, কিন্তু আমি মা কালীর দিব্যি খেয়ে বলছি স্যার, আমি পল্টুকে মারিনি স্যার। ইয়নার, কাউকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া আর কাউকে প্রাণে মেরে ফেলার মধ্যে অনেকটাই পার্থক্য আছে। অন্য কোথাও হবে পাঠক বাবু, কিন্তু এখানে তো এটাই স্পষ্ট যে সরজুই পল্টুকে মেরেছে। কেন? রাক্ষস মারেনি? কাল পর্যন্ত তো আপনি রাক্ষসের গল্প শুনিয়ে যাচ্ছিলেন। রাক্ষস মারলে কি এর হেসো আর বালা পাওয়া যেত? সরজুই পল্টুকে মেরেছে। জজ সাহেব, আমি বলছি তো, আমি কাউকে মারিনি। এই শ্বশুরের নাতি, তাহলে কে মেরেছে? তোর বাপ মেরেছে। রাক্ষস মেরেছে স্যার, রাক্ষস। অর্ডার অর্ডার, দয়া করে শান্তি বজায় রাখুন। দাদা বাবু, প্লিজ আমার জন্য। কি বলেন পাঠক বাবু? আপনার মক্কেলের কথাই মেনে নি? রাক্ষসী হত্যাকারী? ইয়নার, আমি মানছি যে এই হত্যাটা রাক্ষস করেনি, আর এই কেসটার সঙ্গে রাক্ষসের কোন রকম সম্পর্ক নেই, কেননা রাক্ষস বলে কিছু নেই। ইয়নার, ওখানে ওই খেতে আমি বাঘের মল পেয়েছি, যে কারণে আমি বুঝতে পেরেছি যে এই যে পশু যারা ওই খেতে যেতে ভয় পায়, সেটা কোনো রাক্ষসের কারণে নয়,
বরং বাঘের গন্ধের কারণেই, ইওর অনার। এই কারণে আমার পুরো বিশ্বাস রয়েছে, ইওর অনার, যে পল্টনকে হত্যা একজন মানুষই করেছে, কিন্তু সেটা সরজু নয়। এটা আপনি কিসের উপর ভিত্তি করে বলতে পারেন পাঠক বাবু? ইওর অনার, আমি এটা মানছি যে পল্টনের মৃতদেহটা সরজুর ক্ষেত থেকে পাওয়া গিয়েছে, কিন্তু যেভাবে তার দেহটাকে সৎকার করা হয়েছে পোস্টমর্টেম রিপোর্ট ছাড়াই, ইওর অনার, যদি পোস্টমর্টেম রিপোর্ট থাকতো আরো বেশ কিছু সত্যিটা সামনে চলে আসতো, যেটা দুর্ভাগ্যবশত এখন আর আসতে পারবে না। এখানে একটা বিষয় রয়েছে, ইওর অনার। পল্টনের মৃতদেহটা দাহ করে দেওয়ার আগে ওর প্যান্টের পকেট থেকে আমার সহায়ক এই দুটো সিনেমা হলের টিকিট উদ্ধার করেছে। আরে এই সিনেমার টিকিট দেখিয়ে আপনি কি প্রমাণ করতে চাইছেন? ইওর অনার, এটা সিনেমা হলের টিকিট, আর এটা সেই দিনেরই টিকিট যেদিন পল্টনকে হত্যা করা হয়েছিল, সেদিনের সন্ধ্যার শোর, ইওর অনার, 6টা 9টার। আর যেহেতু টিকিটটা ছেঁড়া অবস্থায় পাওয়া গিয়েছে, যার মানে হলো যে পল্টন ছবিটা দেখেছিল, তারপর তার ঠিক পরেই তাকে হত্যা করা হয়েছিল। সেই দিন সন্ধ্যায়, ইওর অনার, সরজুর দিদিমার মৃত্যু হয়ে যায়, আর সেই সময় ও ওনার দেহ সৎকারের কাজে ব্যস্ত ছিল। তো সরজু হত্যাকারী কি করে হতে পারে? হতে পারে দিদার দেহ সৎকারের পরে ও এই হত্যাটা করেছে। আর আরেকটা কথা, জজ সাহেব, সরজুর বাড়ি শ্মশান ঘাটের খুব কাছেই। ইওর অনার, সরজু দেহ দাহ করে আসার পর তখনই ওর ঘরে ফিরে আসে, আর এই বিষয়টার সাক্ষী এখানে বসে থাকা অন্যান্য গ্রামের লোকজন রয়েছেন, ইওর অনার। আর তাছাড়াও নিজের আপনজনকে পুড়িয়ে আসার পর মনের অবস্থা এতটাই খারাপ থাকে, ইওর অনার, যে কাউকে হত্যা করা তো দূরের কথা, এরকম চিন্তা ভাবনা করাও মনের পক্ষে সম্ভব নয়। তাহলে ওই সরজুর বালার হেসোটা? হ্যাঁ, এই দুটো জিনিস সরজু খেতে রেখে দিয়ে এসেছিল, ইওর অনার, আগে থেকেই। আর এই কথাটা সরজু আমাকে বলেওছে। মিস্টার পাঠক, আপনার কথা অনুসারে হত্যাকারী সরজুও নয়, রাক্ষসও নয়, তাহলে খুনি কে? এইটা জানার জন্য এইটা জানা খুবই দরকার, ইওর অনার, যে ওই দিন সন্ধ্যায় পল্টনের সঙ্গে ওই সিনেমা হলে কে সিনেমা দেখতে গিয়েছিল। এখানে আপনাদের মধ্যে কেউ গেছিলেন নাকি? আমি কিছু বলতে চাই। যেদিন আমার শাশুড়ি মারা যান, সেদিন ভোরে বৈদেহী এসেছিল আমার কাছে। ঠাকুমার অবস্থা দেখে মনে হচ্ছে না সুশীলা যে উনি বেশি দিন বাঁচবেন। যতটা সম্ভব হয় সেবা করে নে। সে তো আমি দিনরাতই করে থাকি। বৈদেহী, আজ সন্ধ্যায় যদি বিপদে পড়ি তুই চলে আসিস। আজ সন্ধ্যায় একটু সমস্যা আছে আমার। আসলে হয়েছেটা কি, পল্টুর সাথে বই দেখতে যাব। আচ্ছা, তো আপনি গিয়েছিলেন সেদিন পল্টনের সঙ্গে ওই সিনেমা হলে সিনেমা দেখতে। তো যখন গিয়েছিলেন তখন ওর সঙ্গে ফিরেও ছিলেন নিশ্চয়ই। ওর সঙ্গে ঠিক কি কি হয়েছিল আপনি ওর সঙ্গে ছিলেন, আপনি নিশ্চয়ই সবকিছু দেখেছিলেন সেদিন। না না, আমি কিছু দেখিনি। কিছু দেখেননি আপনি? আচ্ছা, এই সূর্যবাবুর স্ত্রী বলছিলেন যে ওনাদের বিয়ে হওয়ার আগে আপনার বিবাহ ঠিক হয়েছিল সূর্যর সঙ্গে, কিন্তু আপনাকে ছেড়ে দিয়ে উনি সুশীলার সঙ্গে বিবাহ সম্পন্ন করলেন। তো সম্ভবত এই বিষয়টার প্রতিশোধ নিতে চাইছিলেন আপনি। তো আপনি এই কারণেই আপনি পল্টনকে হত্যা করেন আর তার মৃত শরীর খেতে লুকিয়ে রাখেন, আর এই অভিযোগটা সূর্যর মাথার ওপর দেয় যাতে ও শাস্তি পেয়ে যায় আজীবন কারাবাসের, আর আপনি আপনার প্রতিশোধটা নিতে পারেন। ব্যাস পাঠক বাবু, ব্যাস। আরে আমি তো আপনাকে এত বড় হিরো ভেবেছিলাম, আর আপনি তো দেখছি একজন ভিলেন। কাঁদিয়ে ছাড়লেন আমাকে। জজ সাহেব, আমি আপনাকে বলছি এটা সত্যি যে ওই দিন পল্টুর সাথে আমার বই দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু তৈরি হয়ে যখন আমি বাড়ি থেকে বেরালাম তখন
বিদেহিদি কি হয়েছে? ওই সঞ্জুর না দিদিমা মারা গেছে। তুই যা, আমি আসছি। আচ্ছা। পল্টু, আমি তোমার সাথে বই দেখতে যেতে পারবো না। আমাকে সুশীলার বাড়ি যেতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি আর কাউকে সঙ্গে করে নিয়ে যাব। হ্যাঁ লক্ষণকে নিয়ে নিচ্ছি সাথে। হ্যাঁ, আসছি। হ্যাঁ, আর তারপরে পল্টু লক্ষণের বাড়িতে চলে গেল, আর আমি সঞ্জুর বাড়িতে, আর শ্মশান পর্যন্ত সাথেই ছিলাম। কি সঞ্জু, মিথ্যে বলছি আমি? না জজ সাহেব, এ একদম ঠিক বলছে। ও আমার সাথেই ছিল। দেখলেন? তো তাহলে তো পল্টনের হত্যার যেই রহস্যটা রয়েছে সেটা আমাদের লক্ষণই বলতে পারবেন। হ্যাঁ তো ভাই, ওই পল্টন তোমার বাড়িতে আসলো লক্ষণ, আর তুমি ওর সঙ্গে সিনেমা দেখতে চলে গেলে। না, আমি তো যাইনি। যাওনি তুমি? ও তোমার বাড়িতে এসেছিল? বাবু, আমি তো ঘরে ছিলামই না। তুমি বাড়িতেই ছিলে না? কোথায় ছিলে? বাবু, আমি জঙ্গলে গিয়েছিলাম কাঠ কাটার জন্য, জ্বালানির জন্য। আচ্ছা, জঙ্গলে গিয়েছিলে। আর কখন ফিরে আসলে জঙ্গল থেকে? বাবু, অনেক রাত হয়ে গিয়েছিল। ও মিথ্যে কথা বলছে স্যার, মিথ্যে কথা বলছে। কিরে লক্ষণ, মিথ্যে কথা বলছিস কেন রে? হ্যাঁ স্যার, জঙ্গল থেকে গ্রামে যাওয়ার রাস্তা শ্মশানের পাশ দিয়েই যায়, আর ওই দিন আমরা মাঝরাত পর্যন্ত ওখানেই ছিলাম। কেউ ওই লক্ষণকে আসতে দেখেনি স্যার। ও মিথ্যে কথা বলছে স্যার। চলো চলো, সত্যি কথা বলো লক্ষণ, কোথায় ছিলে তুমি? বাবু, আমি সিনেমা দেখতে গিয়েছিলাম। পল্টনের সঙ্গে তো? আমাদের সাথে বাবু ওই ছেদিও ছিল। আচ্ছা, ছেড়ে গিয়েছিল নিশ্চয়ই। তো পল্টনের সঙ্গে ঠিক কি হয়েছিল সেটা এবার বলো। বাবু, আমি কিছু জানি না বাবু। তো কে জানে? তুমি এটা জানো না তো? ওই ছেদি বলতে পারবে বাবু। জজ সাহেব, পল্টু আর লক্ষণকে সিনেমা যেতে দেখে আমিও ওদের পেছনে চলে যাই, কিন্তু পল্টুর কাছে মাত্র একটাই টিকিট ছিল। আমি আলাদা করে টিকিট কাটি, আর সিনেমা দেখে তিনজনেই গ্রামে ফিরে আসছিলাম। আরে, সিনেমা দেখে কি মজা লাগলো ভাই। হ্যাঁ, অক্ষয় কুমার কেমন কিক মারছিল। আরে কিসের মজা রে? মজা তো তখনই আসে যখন বিদেহী সাথে থাকে। ওই সূর্যুর দিদারও আজই মরতে হলো। হ্যাঁ ভাইয়া বাবু, ওটা ওটা আমি না, সরকার। আরে পল্টু, এটা কার ফোন রে? আরে কি হয়েছে? ভাইয়া বাবুর খুব বড় গন্ডগোল হয়ে গেছে। জানি না আজ আমাকে জ্যান্ত ছাড়বে কিনা। তোমরা এখন যাও, আমি বাংলোয় যাচ্ছি। তারপরে পল্টু বাংলোয় চলে গেল। জজ সাহেব, আমি আর লক্ষণ বাড়িতে ফিরে আসি, কিন্তু পরে কি হয়েছে আমি সেটা জানি না। কাল খেতে গিয়ে দেখি পল্টুর লাশ পড়ে আছে। আমি ভয় ভয় এটা বলছি জজ সাহেব, এটা নাও হতে পারে যে জমিদার বাবুও পল্টুকে মারতে পারে। সূর্যকে ভাসানোর জন্য খেতে গিয়ে ও লাশ লুকিয়ে দিয়েছে। এই হারামজাদা ছেদিয়া, আমার ওপর দোষ চাপাচ্ছিস বে? তোকে তো এই হাট ছেড়ে দিন। হাট। আরে দেখুন বলভদ্রবাবু, যদি আপনি কিছু বলতে চান, কিছু শোনাতে চান, তো এখানে আসুন না কাঠগড়ায়। এই উকিল, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই আমাকে কাঠগড়ায় দাঁড় করাবি? হ্যাঁ, এই যে এখানে, এখানে তোর কবর তৈরি করব আমি, এখানে। দেখুন জমিদার বাবু, আপনি জমিদার ঠিক আছে, কিন্তু এটা আদালত, এখানে অভদ্র ভাষার প্রয়োগ আমাকে করা। ভাষা শিখিও না উকিল। যখন আমি আমার ভাষায় কথা বলবো না, তখন সবাই বুঝতে পারবে। বুঝেছিস? কিরেছে দি? তুই বাইরে বেরো। উপর থেকে নিচে পর্যন্ত তোকে যদি চিড়ে না দিই, তাহলে আমার নামও বলভদ্র চৌধুরী নয়। বুঝেছিস? তুই আমার বিরুদ্ধে কথা বলছিস? চৌধুরীর বিরুদ্ধে কথা বলছিস? আজকের পরে না তোকে গ্রামে দেখা যাবে না।
এই বলে গেলাম তোকে। চল রে। পাঠক বাবু, আপনি এটা ঠিক করলেন না। ভাইদাকে রাগিয়ে দিয়ে জানি না এখন ভাইদা কি তাণ্ডব করবে। আরে আজকে তো রাক্ষস টাক্ষস কিছু দেখা যাচ্ছে না। আরে গ্রামবাসীদের জ্বালিয়ে মারছিল এই ব্যাটার ছেলেটা। হ্যাঁ, এইরা তোমার আমার এই যা বাঁচাও বাঁচাও। দারোগা বাবু, আপনি আমাকে কোথায় নিয়ে যেতে চান? যদি নিজের প্রাণ বাঁচাতে চাস তবে চল আমার সঙ্গে। কিন্তু কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? চল আমার সাথে। দারোগা বাবু, সূর্যু, এখন উনিই তোর প্রাণ বাঁচাতে পারেন। দেখ সূর্য, আমি সরাসরি বলছি, কোনো রাগঢাক নেই। এই কাগজের ওপর আঙুলের ছাপ মার, আর তোর প্রাণ বাঁচানোর সম্পূর্ণ দায়িত্ব আমার। কিন্তু এই কাগজটা কিসের? এটা হলো যে তুই তোর জমি আমার নামে করছিস। না না জমিদার বাবু, এই জমি তো আমার বাপ ঠাকুরদার স্মৃতি, আমার রুজি রোজগার। আমি এই জমি আপনার নামে করতে পারবো না। দেখ সূর্য, একদিকে তোর জমি আর একদিকে তোর প্রাণ, দুটোর মধ্যে একটাই বাঁচাতে পারিস, ব্যাস। দেখ সূর্য, আরে নিজে বাঁচলে বাবার নাম, তোর জমিটা ভাইদার নামে লিখে দে। কারণ ইনিই তোকে এখন বাঁচাতে পারেন। আমি একবার পাঠক বাবুকে জিজ্ঞাসা করে নি। এই, তোর কি মনে হয় তোর ওই পাঠক বাবু তোর প্রাণ বাঁচাবে? হ্যাঁ, ওই পাঠক ভুলে যাস না সূর্যু, জাজ, উকিল, আইন এই সব ভাইদার হাতের মুঠোয়। এই এলাকায় ভাইদা যা চায় সেটাই হয়। আরে লাগিয়ে দে ছাপ, আরে এদিকে ছাপ লাগাবি, ওদিকে ছাড়া পাবি। দে, এখানে ছাপ দে। কাঁদছিস কেন রে? কেন কাঁদছিস? তোর জমি কি আমি ফোকটে নিয়ে নিলাম নাকি? এটা রাখ। এটা কি জমিদার বাবু? মাত্র 100 টাকা? আপনি তো আমাকে প্রথমে 2 লাখ টাকা দেবেন বলেছিলেন। বলেছিলাম, নিশ্চয়ই বলেছিলাম, কিন্তু সেটা তখনকার কথা, যখন থেকে রাক্ষস হামলা চালিয়েছে না, তারপর থেকে তোর এই জমি কেউ ফোকটেও কিনবে না। এই 100 টাকা দিলাম না তোকে, এটাই অনেক বেশি দিয়ে দিয়েছি। এবার এটা রাখ আর ফোট এখান থেকে, বুঝেছিস? এই, নিয়ে যায় কে? আরে কি হয়েছে কি সূর্য? পুরো কথাটা বলো। আমার সব শেষ হয়ে গেছে স্যার, আমার জমি চলে গেছে স্যার। তুমি একদম চিন্তা করো না সূর্য, আমি তোমাকে তোমার জমি ফেরত দিয়েই ছাড়বো। আরে ভাইদা অনেক মদ খাইয়ে দিয়েছে, এখানে একটু হালকা হয়নি। রাক্ষস, রাক্ষস, আরে পালাও রাক্ষস, রাক্ষস। পাঠকবাবু, আমি জানি আমি কি করতে পারি, কারণ আমাদের গ্রামের এই জমিদার সবাইকে বিরক্ত করছে, আর ও একজন ডন, আর গ্রামে কারো সাহস নেই ওর বিরুদ্ধে কিছু বলার।
গোটা গ্রামটা একসঙ্গে হয়ে গেলে তখন? আরে কি কি হলো পণ্ডিত মশাই, গলায় কিছু আটকেছে নাকি? ওই দেখো ওই কি দেখবো? এ তো দেখতে একদম সূর্যুর দিদিমার মতন। দিদিমা কি করে হতে পারে? দিদিমা তো মারা গেছে। হ্যাঁ, সূর্য দিদিমা তো মারা গিয়েছেন। এই যে পাঠক বাবু, ওই দেখুন, ও সূর্যুর দিদিমাই ওনার মতো লাঠি ঠুকে ঠুকে হাঁটছেন। এটা কোথায় কোথায় দেখছেন আপনি সূর্য দিদিমাকে? ওই যে সামনে। আরে দিদিমা নয়, দিদিমার ভূত বদলা নিতে এসেছে। বিচিত্র বিষয় এটা, আপনারা দুজন এটা দেখতে পাচ্ছেন, আমি কেন দেখতে পাচ্ছি না? কি হয়েছে ছেদিয়া? ভাইয়া বাবুর সঙ্গে দেখা করব, একটা জরুরি কথা বলতে চাই। তুমি দাঁড়াও, আমি ভাইয়া বাবুকে জিজ্ঞেস করে আসছি। ভাইয়া বাবু, ওই ছেদি এসেছে দেখা করতে আপনার সঙ্গে। আরে ওর সাথে দেখা করতে তো আমিও চাই। ভালোই হয়েছে হারামজাদা নিজেই এসেছে। তুই যা, আমি আসছি, তুই যা। ওই হারামজাদা ছেদি আমার জানা ছিল না যে জমিদার এতটা ছোট লোক। ওই ছেদি সিং কোর্টে ওর বিরুদ্ধে সাক্ষী কি দিল তাই বলে ওকে মেরেই ফেললো। ভাইদা, আমার চাকরি নিয়ে টানাটানি হবে। আরে তোর এত সাহস হয়ে গেছে আমাকে হাতকড়ি পড়াবি? আমাকে? আরে আমি বলছি তো যে আমি না, ওই রাক্ষসী ছেদিকে মেরেছে, কিন্তু এই কথাটা তো তোর মাথাতে ঢুকছেই না। হ্যাঁ ভাইদা, আমি জানি ভাইদা যে আপনি সত্যি বলছেন। কাল রাতে ওই রাক্ষস আমাকেও ভয় দেখিয়েছিল ভাইদা, কিন্তু আমি কি করব? উপর থেকে আপনার গ্রেপ্তারের ওয়ারেন্ট এসেছে। আজ যদি আপনাকে থানায় না নিয়ে যাই তাহলে আজকেই আমার চাকরি চলে যাবে ভাইদা, আর আমার বাচ্চা কাচ্চা না খেতে পেয়ে মারা যাবে। আমি আপনার পায়ে ধরছি ভাইদা, আপনি একবার সারেন্ডার তো হয়ে যান। আপনাকে বাইরে বের করার দায়িত্ব আমার। আচ্ছা ঠিক আছে বলছি তো ঠিক আছে, কিন্তু হ্যাঁ, আমি হাত করা পড়বো না, এভাবেই যাব। ঠিক আছে? ঠিক আছে ভাইদা। ভাই বন্ধুরা, ছেদির সাথে যা হয়েছে তাতে আমরা সবাই দুঃখিত। প্রধানবাবু, এসব শোক সভা করে কোনো লাভ নেই। ছেদি দাদার খুনের জন্য দায়ী ওই জমিদার। ওই খুনি জমিদারকে আমাদের সবার একসাথে সাজা দেওয়া উচিত, আর পুলিশের ওপর আমাদের কোনো ভরসা নেই। আর আমি শুনলাম যে আজই জমিদার পুলিশকে বলেছে যে ওই ছেদিকে রাক্ষস মেরেছে। ও মিথ্যে বলছে। রাক্ষস কি আর এমনি এমনি জমিদারের বাংলায় পৌঁছে যাবে? একটা কথা তো আমি বলতে ভুলেই গেছি, আমি আর আমার সাথে প্রধানবাবুও ছিলেন। সরজুর খেতে আমরা ওর দিদিমাকে দেখেছি। প্রধানবাবু তো খুব ভয় পেয়ে গিয়েছিলেন। আরে ওই যে ওখানে সূর্যুর দিদিমাই। দেখুন ভাইদা, এই ভূত প্রেত রাক্ষস বাকস এসব গেজাখড়ি কোর্ট মানবে না। আরে ছাগল, আমি আমার এই নিজের চোখে রাক্ষসকে ওকে মারতে দেখেছি, আর আইনের বাবারও কোনো ক্ষমতা নেই যে আমার কথা না শোনে। ভাইদা, এখন রাগ করার সময় নয়। আপনি আদালতে সবার সামনে ছেদিয়াকে হুমকি দিয়েছিলেন যে আপনি ওকে প্রাণে মেরে ফেলবেন, আর সেই রাতেই ওর লাশ আপনার ঘর থেকে পাওয়া যায়। কেসটা এখন খুব টাফ হয়ে গেছে। এসব আমি জানি না। মিশ্রকে ডাকো মিশ্রকে। আরে না ভাইদা,
এই কেস এখন খুব প্যাচালো হয়ে গেছে। এটা মিশ্রর দ্বারা হবে না ভাইদা, আর এটা এখন আপনার লাইফের প্রশ্ন হয়ে গেছে। এর জন্য কেডি পাঠকের মতো উকিলের দরকার। এসব কি বলছিস রে? শত্রুর সাথে বন্ধুত্ব করতে হবে? ঠিক আছে, ডাক ওই কেডি পাঠককে। ঠিক আছে ভাইদা। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। বস বস বস, আপনার হয়েছেটা কি বলুন তো বস? হ্যাঁ স্যার, আপনি একজন জমিদারের কেস কিভাবে নিতে পারেন? কেন কেন নিতে পারি না আমি? আমি একজন উকিল, আর যদি কোনো মক্কেলের একজন উকিলের প্রয়োজনীয়তা থাকে তো আমি কেন কেসটা নিতে পারবো না? বস কিন্তু আমার মনে হয় কি জানো, মা কালীর জয়, ওই বসের না গ্রামের হাওয়া লেগে গেছে। কোনো মেয়েটে পছন্দ হয়ে যায়নি তো বসের? আমি কখনো ভাবিনি স্যার এরকম করবেন। আসুন। অসাধারণ জমিদার বাবু। হ্যাঁ, এই কারাগারেও প্রাসাদের স্বাচ্ছন্দ্য। ঠিক আছে ঠিক আছে, আসুন বসুন। বসবো? হ্যাঁ হ্যাঁ, দেখুন পাঠক বাবু, সরাসরি কাজের কথা বলি। হ্যাঁ বলো ভদ্রবাবু, আমিও তো সেটাই করতে এসেছি, বলুন। কি করব বৈদেহী, ভগবান আমাদের ভাগ্য গোবর দিয়ে লিখেছে। এখন না আছে খেতের আশা, আর না ওনার ছাড়া পাওয়ার। পাঠক বাবুর ওপর একটু বিশ্বাস রাখ সুশীলা বোন। মুম্বাই যাওয়ার আগে উনি সব ঠিক করে দেবেন। সেটা তো তুই ঠিকই বলছিস। ওইদিকে দেখ। বাপরে, ভাইয়া বাবু ঠিকই বলছিল, ঠাকুমা ভূত হয়ে ফিরে এসেছে। আসলে ওই ছেদি আমাকে কিছু বলতে চেয়েছিল। বল। জমিদার বাবু, আমি মানছি যে আদালতে আমি যা বলেছি মিথ্যে বলেছি, কিন্তু সেদিন রাতে পল্টু সিনেমা দেখার পরে আপনার বাংলোয় আসেনি। না, ও কোথায় গেছিল বল। ওই পল্টু। এ কি হলো? এখন এই কারেন্টও আমার সাথে লুকোচুরি খেলবে নাকি? এই গুরু, দেখ কি হলো কারেন্টের, যা। কে তুই? রাগ জমিদার বাবু, এ তো বাবা রাকোশ বন্দুক চালাতেও পারদর্শী দেখছি। আরে আমি সত্যি বলছি পাঠক বাবু। না না, আমি কখন বললাম যে আপনি মিথ্যা কথা বলছেন? আপনি তো মিথ্যা বলতেই পারেন না, আপনি এত মহান। তাছাড়া আমি লড়বো আপনার এই কেসটা, কিন্তু ফিসটা আমি যেটা বলবো সেটা হবে। আরে হ্যাঁ, বলভদ্র চৌধুরীর কাছে চেয়ে তো দেখুন, আমার প্রাণের দাম কোটি টাকা। চেয়ে তো দেখুন। এখন ব্যাস এইটুকুই, বলভদ্রবাবু, যে যেই জমিটা আপনি নিয়েছিলেন তার দলিলপত্র আমি নিয়ে এসেছি সরজুর। সেই জমিটা আপনি আমাকে সরজুকে ফিরিয়ে দিন এবার। এটা কেমন কথা হলো? না না, অন্য কিছু চেয়ে নিন পাঠক বাবু। ওই সরজুর জমি আমি দিতে পারবো না। আপনি বুঝতে পারছেন না, ওই জমি আমার জন্য গর্বের ব্যাপার, গর্বের কথা। আচ্ছা চলুন, আপনি ভেবে নিন যে আপনার জন্য এই গর্ব বড় নাকি প্রাণ, ভাবুন। আমি তাহলে এখন চলি। পাঠক স্যার একটু দাঁড়ান পাঠক বাবু। ভাইদা কি?
পাঠক বাবুর আসল ফিস আপনার জমির থেকে অনেক বেশি। তাই নাকি? দিয়ে দিন না জমি। আপনার কাছে কি জমি কম রয়েছে নাকি? এখন আপনার প্রাণ বাঁচানোটাই বেশি দরকার, বুঝেছেন? ঠিক আছে, দিয়ে দিলাম, কিন্তু আপনি কেসটা ঠিক করে লড়ুন। চলুন, আপনার সইটা করে দিন এর উপরে। ওই জমির দাম তো আমি সূর্যকে... হ্যাঁ হ্যাঁ, ওই টাকাটা দাঁড়ান, এই নিন 101 টাকা। দেখুন আমার মাথা গরম করবেন না। এটা বলুন যে আমি ঠিক কত দিনে ছাড়া পাবো, ব্যাস। ব্যাস, এখান থেকে আমি বেরোবো আর ওখান থেকে আপনি বেরোবেন। বলভদ্রবাবু, আপনি তো এটা আগেই বলে দিয়েছেন যে রাকশ আপনার হাতিয়ার কেড়ে নিয়ে আপনার হাত থেকে তারপর সেই হাতিয়ার দিয়ে ছেদির ওপর গুলি চালিয়ে ওকে হত্যা করে। একদম ঠিক। না না না, এটা কিভাবে হতে পারে? আমার মনে হয় দাদা ভাইয়ের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে জজ সাহেব। রাকশ এরকম কি করে করতে পারে? না, রাকশ এরকমটা করেনি, কেননা রাকশ এরকমটা করতে পারবে না। রাকশ তো নেই। হ্যাঁ ইওর অনার, কিন্তু রাকশের বেশভূষায় কোনো মানুষ, কোনো ব্যক্তি এরকমটা অবশ্যই করতে পারে। অর্ডার অর্ডার। মানুষের কথায় একটা কথা মনে পড়ছে জজ সাহেব। যে রাতে ছেদি খুন হলো না, সেই রাতে পণ্ডিত মশাই আমার বাড়িতে এসেছিলেন আর উনি আমাকে বললেন, তোমার সর্বনাশ এসে গেছে জমিদার। ওই রাক্ষসী তোমায় হত্যা করবে, আর সেটা তোমার ঘরের ভিতর ঢুকে। এই কথাটা কি সত্যি? হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু আমি রাগের মাথায় বলেছিলাম। আচ্ছা, রেগে গিয়ে? কিসের রাগে? এখন আপনি আমাকে ফাঁসাবেন আর আমি কিছুই করব না। আর আমি একজন পণ্ডিত, ভগবানের কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে। আগে জমিদার বাবু, আপনি ওই গরিব সরজুর ক্ষেতের দাম 100 টাকা দিয়ে একদম ঠিক করেননি। আপনি তো বলেছিলেন ওর ক্ষেতের পুরো টাকাটাই দিয়ে দেবেন। আপনি আমাকে শেখাতে আসবেন না যে কোনটা ঠিক আর কোনটা ভুল। আপনি আমার কাছে দক্ষিণা চেয়েছিলেন না, সেটা নিন আর যান এখান থেকে। আপনার অহংকার তো মাথায় উঠে বলছে। আমি তো আপনার সঙ্গ দিয়েই ভুল করেছি। নমস্কার। এটা কোন সঙ্গের কথা বলছেন আপনি? ওই সরজুর ক্ষেতে রাক্ষসের গুজব যখন ছড়িয়ে পড়লো চারিদিকে, তখন জমিদার বাবু আমাকে বাড়িতে ডাকলেন আর আমাকে বললেন, এটাই সুযোগ পণ্ডিত মশাই, সরজুর জমিটাকে হাতিয়ে নেবার। আপনি ওই রাক্ষসের গুজবকে আরো ছড়িয়ে দিন আর বলবেন যে সরজুর জমিটা অভিশপ্ত আর ওটাকে পোড়াতেই হবে। ব্যাস, ও ভয় পেয়ে নিজের জমি আমার নামে করে দেবে, আমাকে বেচে দেবে। অর্থাৎ এই সবকিছুই আড়ম্বর, এই সবকিছুই ঢং আর কি? হ্যাঁ, ঠিক জানি না শ্রীমান, আমার তো এখনো মনে হয় যে রাক্ষস বলে কিছু আছে, না হলে জায়গায় জায়গায় ছাই কেন পাওয়া যাবে? ইওনার, এই ছাই থেকে মনে হলো, কাল যখন আমি ওই প্রধানবাবুর বাড়িতে গিয়েছিলাম ওনার সঙ্গে দেখা করতে, তখন সেখানে আমি ছাইয়ের গাদা একটা দেখতে পাই। আপনি যদি অনুমতি দেন তো আমি ওনাকে ডাকবো এখানে এই কাঠগড়ায়। অনুমতি দিলাম। ও তো ছাই, সে তো আমাদের ঘরে রোজ যে কাঠের আগুনে রান্না করা হয় তারই আগুন ছিল। পাঠক বাবু, আপনি চাইলে পুরো গ্রামের যে কোনো লোকের বাড়িতে গিয়ে দেখে নিন, কাঠের আগুনে যে রান্না করা হয় তার ছাই গাদা পাবেন। হ্যাঁ, কিন্তু সবারই পল্টনের সঙ্গে শত্রুতা তো ছিল না প্রধানবাবু। আপনি কি বলতে চাইছেন? আমি এটা বলতে চাইছি যে আপনি জানতেন যে জমিদার বলভদ্রবাবু পল্টনকে আপনার বিরুদ্ধে আপনার প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করাতে চলেছেন ইলেকশনে। এই কারণে আপনি ভাবলেন যে ইলেকশনের আগেই কেননা ওকে পুরোপুরি হাঁটিয়ে দেওয়া হোক, যাতে আপনি প্রধান হয়ে থেকে যান। শয়তান, তুই আমার কথা শুনছিস না? কথা শুনছিস না? জজ সাহেব, এটা ঠিক নয়। আমি কোনো রাক্ষস নই। আর পাঠক বাবু, যেখানে ভোটে লড়ার ব্যাপার,
আমি পরের বার ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার কোনো ইচ্ছে নেই। তাছাড়া আমি আর প্রধানের পদে থাকতে চাইছি না। তাহলে পল্টুর সাথে শত্রুতার কোনো প্রশ্নই ওঠে না। ইউর অনার, প্রধানবাবু ঠিক কথাই বলছেন। পাঠকবাবু নিজের মক্কেলকে বাঁচানোর জন্য ফালতু আইনি প্যাচ কষছেন। পল্টুর খুন এই সরজুই করেছে। আগে নয় ইওর অনার, সরজু কখনোই পল্টনের হত্যাকারী নয়, আর ও সেই বহুরূপীয় নয় যাকে সবাই রাক্ষস বলে ডাকছে। সেই ব্যক্তি হলো অন্য কেউ। আমি আপনার কাছে সময়ের জন্য আবেদন করছি, যদি আপনি দয়া করে সময় দেন তো আমি কথা দিচ্ছি এই আদালতকে যে পরবর্তী শুনানিতে আমি ওই রাক্ষসকে এই আদালতে এনে দাঁড় করাবো। এই আদালত কাল পর্যন্ত মুলতুবি রাখা হলো। একটা মানুষ ধোঁকা খেতে পারে, দুজন ধোঁকা খেতে পারে, কিন্তু পুরো গ্রাম ধোঁকা খেতে পারে না। সরজুর দিদিমার ভূত এই গ্রামে ঘুরে বেড়াচ্ছে পণ্ডিত মশাই। কিন্তু ওই ভূত কিন্তু কারোর কখনো ক্ষতি করেনি প্রধানবাবু। সবার প্রথমে আমাদের ওই রাক্ষসকে শেষ করার কথা ভাবা উচিত, যে সরজুর ক্ষেত থেকে বের হয়ে এখন সারা গ্রামে ঘুরে বেড়াচ্ছে। কাল অমাবস্যার রাত ওই চিতা থেকে বের হওয়া রাক্ষসের চিতা আমি জ্বালাবো। বলো তোমরা সবাই তৈরি তো? আমরা তৈরি। আমরা সবাই সাথে আছি। আমরা তৈরি। যে অমাবস্যার রাতের আমাদের অপেক্ষা ছিল, সেই অমাবস্যার রাত এসে গেছে। যদি এই অমাবস্যা চলে যায় তবে খুব মুশকিল হয়ে যাবে। কেউ যদি তোমাদের রাস্তায় আসে, তোমাদের আটকায়, তাহলে তাকে ওখানেই শেষ করে দেবে। চলো ক্ষেত পুড়িয়ে চলো, আজ ছাই করে পুড়িয়ে দেবো। দেবো। চলো সবাই, চলো সবাই। চলো চালিয়ে দাও, চলো পুড়িয়ে দেবো, চলো চলো চলো। পাঠক বাবু, গ্রামের লোকেরা আমাদের ক্ষেত পোড়াতে যাচ্ছে। পুড়িয়ে দেবো, জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো। আরে প্রধানবাবু দাঁড়ান, এটা কি করছেন আপনি? আজ আপনি মাঝখানে আসবেন না। সরজুর ক্ষেত আজ আমরা পুড়িয়েই ছাড়বো। হ্যাঁ, আরে পুড়িয়ে দেবেন তার মানেটা কি? এভাবে কি করে পুড়িয়ে দিতে পারেন আপনারা? এই উকিল, তুই তোর এই ভাষণ দেওয়া বন্ধ কর আর আমাদের রাস্তাটা ছেড়ে দে, নইলে আমরা কিন্তু তোকে এই ক্ষেতেই জ্যান্ত পুড়িয়ে মেরে দেবো, বুঝতে পেরেছিস? চল রে, আজ ওই সঞ্জুর ক্ষেত পুড়িয়ে ছাই করে দেবো, কেউ আটকাতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই, চলো 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 চলো। আরে দাঁড়ান, আরে ওটা কি? ওখানে তো কিছু পুড়ছে। চিতা, এই চিতা কার চিতা এটা? সূর্যুর দিদা, সূর্যুর দিদা। হ্যাঁ আমি। কোথায় সেই রাক্ষস যে আমার চিতা থেকে জন্মেছে? আপনার খেতে আছে দিদিমা। না, ও আমার খেতে নেই, আমার সামনে আছে এক এরকম রাক্ষস যে আমার নাতিকে থানায় পুড়ে দিয়েছে। কে সে দিদিমা? কে সে? বল। দেখুন দিদিমা। বল। আমি সেই নকল রাক্ষস। আমি ছেদিয়াকে আর পল্টুকে খুন করেছি। আমাকে মাফ করে দাও দিদা। আরে এটা আগে বলে দেওয়া উচিত ছিল তো ভাই। আরে এতটা সময় কেন নষ্ট করলে? আরে ধরো ওকে, আরে ধরো ধরো, নিয়ে চলো ওকে থানায়, পুলিশের কাছে। চলো ভাই চলো। ইওর অনার, এটা এখন প্রমাণিত হয়ে গিয়েছে যে লক্ষণই পল্টনের আসল হত্যাকারী, আর ওই নিজের দোষ লুকোনোর জন্য রাক্ষস সেজে মানুষজনকে ভয় দেখাচ্ছিল। কিন্তু পাঠকবাবু, লক্ষণের ওপর তো কারো কোনো সন্দেহই ছিল না, তাহলে? না, আমার সন্দেহ ছিল। আমার সন্দেহ তখন হলো ইওর অনার, যখন
আমি আদালত থেকে লক্ষণকে বেরিয়ে যেতে দেখেছিলাম। তখন ওর মাথার ওপর যেই পট্টিটা লাগানো ছিল সেটা একটু নড়ে যাওয়া বলে আমার মনে হয়েছিল। আর যেরকমটাও বলেছিল যে ওর ওপর আক্রমণ করেছিল রাক্ষস, তো ওই চিহ্নটা আক্রমণের সেটাও কোনোভাবেই দেখা যায়নি ইয়নার সেদিন। ইয়নার সেদিন আমি আমার সহায়ক শ্রবণকে বলেছিলাম যে সরজুর দিদিমার ভূত সেজে ও ওখানকার মানুষজনকে ভয় দেখানোর চেষ্টা করুক, যাতে ভয় পেয়ে গিয়ে কেউ সত্যিটা বলে দেয়। তো যখন আমার সন্দেহ হলো লক্ষণের ওপর, তখন আমি শ্রবণকে বললাম যে ও শুধুমাত্র লক্ষণের ওপর নজর রাখুক। আর আমার অনুমান ঠিক বেরোলো ইওর অনার, লক্ষণই ওই হত্যাকারী। আসুন না আমরা এই লক্ষণবাবুর কাছ থেকেই পুরো গল্পটা শুনে নিই। লক্ষণ, বলো না, বলো। আরে বল না, বল। জজ সাহেব, আমি পল্টু আর ছেদি 3 জন সিনেমা দেখতে গিয়েছিলাম বাবু। সেখান থেকে ফেরার সময় মদের দোকানে মদ খাই সাহেব। খুব করে 3 জন মদ খেয়েছিলাম। ওখান থেকে যখন গ্রামে ফিরছিলাম তখন ছেদি আর পল্টুর মধ্যে ঝগড়া শুরু হয়। আরে পল্টু, আরে বিদেয়ী তো তোকে ঘাসও দেবে না রে, দেখছি। আমাকে দেবে না তো কি তোর মতো গাধাকে খাওয়াবে? পল্টু, তুই আমাকে গাধা বললি? হ্যাঁ বলেছি। আরে আরে পল্টু ছাড়। আরে পল্টু কি করছিস? আরে ছেড়ে দে। আরে আরে লক্ষ্য, আরে লক্ষণ, এটা তুই কি করলি? এই ছেদি, আমি তোর জন্য পল্টুকে মেরে ফেললাম, বুঝলি? তুই কাউকে বলবি না, বুঝেছিস? এখন এই লাশটাকে এখানেই পুঁতে ফেলবো। কেউ যদি দেখে ফেলে? কেউ দেখতে পারবে না, বুঝেছিস? আচ্ছা। সেখান থেকেই আমার রাক্ষসের ব্যাপারটা মাথায় আসে সাহেব। আর আমি চিতার কাছে গিয়ে বড় বড় পায়ের ছাপ দিয়ে আসি আর ছাইগুলোকে এক জায়গায় জড়ো করি সাহেব। আর ওই শেষ কাঠটাকে আমি পুড়িয়ে ফেলি, যাতে লোকেদের মনে হয় ওই কাঠটা উধাও হয়ে গেছে বাবু। শরীরে ছাই লাগিয়ে আর চোখে ব্যাটারির লাইট লাগিয়ে সাহেব ওই টেপ রেকর্ডারে অদ্ভুত অদ্ভুত আওয়াজ বের করি সাহেব। আর ওই বাঘের মল বাবু, যেটা শুকে জানোয়ার ভয় পায়, এই সব কিছু বাবু আমরা দুজনে মিলেই করতাম। আমরা ছেদিকে এই জন্যই মারি বাবু, ও জমিদার বাবুকে সব বলে দিতে যাচ্ছিল। দেখ লক্ষণ, আমি আর মিথ্যে নাটক করতে পারছি না। আরে সূর্য আমাদের বন্ধু, ওর সাথে খুব বড় অন্যায় হচ্ছে। আমি আজই জমিদার বাবুকে সব সত্যি কথা বলে দেব। আমার বিবেক জেগে উঠেছে। এই ছেদি, ছেদি, অনেক বুঝিয়েছিলাম কিন্তু ও শোনেনি। তখন আমি রাক্ষস সেজে জমিদারের বাংলোতে চলে যাই। ও কিছু বলে দেওয়ার আগেই ওকেও মেরে ফেলি বাবু। যার মানে এটা দাঁড়ায় ইওর অনার যে আমাদের এই যে জমিদার বাবু রয়েছেন, বলভদ্র বাবু, উনি একদমই নির্দোষ। পল্টন আর ছেদি দুজনকেই হত্যা করেছে এই লক্ষণ। এবার দয়া করে আপনি যদি এই সিদ্ধান্তটা শুনিয়ে দেন তাহলে উপকৃত হব আমরা। আদালত লক্ষণ যাদবকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে। সরজু সাহানিকে সসম্মানে মুক্তি দেবার আদেশ দিচ্ছে। একই সাথে জমিদার বাবুকেও, রাক্ষস যখন নেই তখন জমি আর ক্ষেত পোড়ানোর কোনো মানে নেই। কেস ইজ ক্লোজড।